রাজনীতিতে নানান মত পথ পার্থক্য থাকবেই, কিন্তু জাতীয় ইস্যু নিয়ে নানান মত বা আজকে কয়েকদিন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেখানে জাতীয় ঐক্য কি শঙ্কা পড়ছে কিনা? না, দেখুন, কনসেপ্টগুলো সম্পর্কে প্রথম পরিষ্কার হয়ে নেওয়া উচিত। ইউনিটি হলো এক জিনিস, ইউনিফর্মিটি হলো আরেক জিনিস। একেবারে একই ছাঁচে সবগুলো দল হবে তাহলে তো এতগুলো দল থাকা উচিত না, তাহলে তো বাকশাল করে ফেলা উচিত, ওয়ান পার্টি সিস্টেম করা উচিত। যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল বহু মতকে একসেপ্ট করে নিচ্ছি, তার মানে মতামতের তারতম্য থাকবে। আরও বেসিক কারণ আছে, সেই আলোচনা আমি যেতে চাই না, কারণ সবাই সেটা হয়তো বুঝবে না বা একমত হবে না। সেটা হলো আমরা একটা শ্রেণী বিভক্ত সমাজে বাস করি, এবং আমি মনে করি যতদিন এই শ্রেণী বিভাজন শ্রেণী দ্বন্দ্ব দূর না হচ্ছে, আপনার অ্যাবসলিউট ডেমোক্রেসি অ্যাবসলিউট ইকুইটি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। সুতরাং যেটা করতে হবে সেটা হলো মতের তারতম্য থাকবে, কিন্তু কোন মতটা ধরে দেশ অগ্রসর হবে ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল। সেটা নির্বাচনের মাধ্যমে। ওর জন্য নির্বাচনটা হতে হবে অবাধ এবং নিরপেক্ষ, এবং সেখানে যাতে টাকার খেলা না হয়, সেখানে যাতে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট কেনার চেষ্টা না হয়, আঞ্চলিকতা সৃষ্টি না হয়, এবং পেশি শক্তির ব্যবহার না হয়, প্রশাসন যাতে সেখানে হস্তক্ষেপ না করে, এইগুলো হলো সবচেয়ে আর্জেন্ট বিষয়। এখন দেখেন, ডিসেন্ট্রালাইজেশন, স্থানীয় সরকার সম্পর্কে আমরা যদি বলেন, আমরা সবচেয়ে বেশি আগ্রহের কারণ হলো আমরা রাষ্ট্র এবং প্রশাসন সমস্ত কিছুকে ডিসেন্ট্রালাইজ করা প্রয়োজন মনে করি, বিকেন্দ্রীভূত করা উচিত। কিন্তু সেটা হইতে হবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। এরশাদ ক্ষমতায় আসার পর তিনি উপজেলা সিস্টেম করলেন, উপজেলা ইলেকশন দিল, আমি বিকেন্দ্রীকরণ করছি। আমরা যুক্তি হিসেবে বলেছিলাম এই বিকেন্দ্রীকরণ হবে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের বিকেন্দ্রীকরণ। শেখ হাসিনা যখন তার রাজত্বকালে যদি স্থানীয় সরকারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিত এবং তার ক্ষমতা বাড়ায় দিত, তাহলে পরে সেইটার নেট রেজাল্ট হতো যে তার শাসনেরই বিকেন্দ্রীকরণ। আমরা যখন জেলখানায় ছিলাম তখন একবার ইলেকশন হলো, চৌকা কমিটি, চৌকা কমিটি মানে কিচেন কমিটি, ওখানে চুরি চামারি হয়, বন্দীরা সবাই মনে করলো আরে বাবা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা অর্জন করেছি। কিচেন কমিটি ইলেক্টেড বটে, কিন্তু জেলখানার চাবি কিন্তু তার হাতে নেই, ওটা জেলারের হাতেই রয়ে গেছে। সুতরাং প্রকৃত মুক্তি আনতে হলে পরে আপনি এইটাকে করতে হবে। সুতরাং আজকে যদি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের নামে স্থানীয় সরকারকে এম্পাওয়ার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়, এইটা নেট রেজাল্ট, এবং আমার ধারণা উদ্দেশ্যটা তাই, এই অন্তর্বর্তীকালীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তার রেজিমটা যে শক্তির দ্বারা পুষ্ট হয়ে আছে সেইটারই একটা এক্সটেনশন করতে চায়। কারণ তারা ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়। যদি না ভয় পাইতো তাহলে এই যুক্তি কেন দেয় যে আমরা ক্ষমতায় না থাকলে সংস্কার হবে না, আমরা ক্ষমতায় না হলে থাকলে বিচার কাজ হবে না। তার কারণ জনতা কোন দিকে মত দিবে এই ব্যাপারে তাদের সংশয় আছে। আমার কোনো সংশয় নেই। জনগণকে যদি আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ দেন, সে তো একটা মানুষ, সে তো তার চতুর্দিকে দেখছে, তার অভিজ্ঞতার আলোকে সে কিন্তু এটার প্রতিফলন ঘটাবে। সুতরাং প্রশ্নটা হলো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এবং সেটা করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতায় যারা কেন্দ্রে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে যেত, সেই জায়গাটাকে আপনার প্রথমে গণতান্ত্রিক পরিবেশের ভেতরে নিয়ে আসতে হবে। তারপরে সেইটার অধীনে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় সেটা হবে এফেক্টিভ। সেই ধারায় আমরা ফিরছি, সেই ধারায় তো আমি দেখছি না। এখন তো এটা উপর ভাষা, কে প্রধানমন্ত্রী হবে, কে অমুক হবে, কে মন্ত্রী হবে, কে মার্সিডিজে চড়ার সুযোগ পাবে, এইগুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে, চিন্তাভাবনা হচ্ছে। সেটাই দুঃখজনক। এখনো আমি আশা ছাড়ি নাই। বাঙালি জাতি বীরের জাতি, আমরা লড়াই করে জিততে পারি, কিন্তু আমাদের দুর্ভাগা জাতি, আমরা বিজয় ধরে রাখতে পারি না। প্রত্যেকটা গণ অভ্যুত্থান, বিপ্লব, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে যে সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছিল, সেই সম্ভাবনা আমরা ধরে রাখতে পারিনি। এটা করতে হলে পরে গ্যারান্টি কী হবে? গ্যারান্টি হতে পারে আমার দল দিয়েও হবে না, আমাকে দিয়েও হবে না, জনগণই হলো এটার গ্যারান্টি। জনগণের শক্তিকে জাগরিত করে, হারামজাদা পাবলিক রাখো, ও কি বুঝে পলিটিক্সের, এই অ্যাটিটিউড নিয়ে যারা রাজনীতি করে
তারা করবে, সাময়িকভাবে হয়তো তারাও পাওয়ারফুল হবে, কিন্তু সেটা আলটিমেটলি কোনো স্থায়ী রেজাল্ট দেবে না। যারা সত্যিকারভাবে সংস্কার চায় এবং মৌলিক বিপ্লবী ধরনের সংস্কার চায়, তারা এটা ওই পথে এটা সম্ভব না। ঐক্যটা কি মানে একটু হুমকির মুখে পড়ছে? ঐক্যের ব্যাপারে আমি বলছি, ঐক্যের ব্যাপারে এত মাথা ব্যথা হয়ে যাচ্ছে কেন? হবে, সবাই একমতে চলে আসবে। ফার্স্ট অফ অল জাতীয় প্রশ্নে, জাতীয় প্রশ্নে, কনস্টিটিউশনের প্রশ্ন দিয়ে ধরেন, যে কোনো একটা পয়েন্ট বলেন, একমত হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু একমত হতেই হবে। পিটায় একমত করব, এই অ্যাটিটিউডটা অনেকটা এরকম। একজন শ্রমিক কিভাবে রিয়াক্ট করবে, একজন মালিক কিভাবে রিয়াক্ট করবে, দিয়ে আপনি রিক্সায় চড়েন আশা করি, ধারণা করি। রিক্সায় যখন বলেন যে ওখানে যাব, কত নিবা, স্যার ইনসাফ করে দিয়েন, খুবই ইন্টারেস্টিং দেখবেন। ইনসাফ সিটের এই দিকে যে আমি, আমার ক্ষেত্রে ইনসাফ একরকম, আর সিটের ওই পাশে যে আছে তার কাছে ইনসাফ হলো আরেক রকম। তার হিসাব নিকাশ আর আমার হিসাব নিকাশ তো মিলবে না। শ্রমিকরা চাবে গার্মেন্টসে যে আমার নিম্নতম মজুরি 20,000 টাকা। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, আমি আগেই বলেছিলাম যত দেরি করবেন এইটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এখন দাবি উঠেছে 30,000 টাকা মিনিমাম জেনারেল জাতীয় নিম্নতম মজুরি করতে হবে। আর মালিকরা বলবে আমার এই অসুবিধা, ওই অসুবিধা, আমি তো দিতে পারছি না। আমি অনেককে জিজ্ঞেস করি, তোমার কী হয়েছে, কেন কী হয়েছে? আর বললো না, 100 কোটি টাকা লস হয়ে গেল। আমি 100 কোটি টাকা লস ছিল, তুমি ঘুমাও কীভাবে? আরে সেলিম, বুঝলা না, গত বছর 7,000 কোটি টাকা লাভ হয়েছিল, এইবার মাত্র 6,900 কোটি টাকা লাভ হয়েছে। তো 100 কোটি টাকা কম লাভ হয়েছে, ওইটাকে সে মনে করে ক্ষতি হয়ে গেল।